জামাত কি চাঁদাবাজির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত কি দুর্নীতির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? অর্ধেক প্রতিষ্ঠান জামাতের পক্ষে চলে গেছে, অর্ধেক জায়গা দখল করে নিছে ইউনুস একা। তার ইউনুস মেডিকেল, ইউনুস নার্সিং হোম, অমক সমক, যান আপনি যান। ধর্ষণের সেঞ্চুরি হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? তখন কি দেশে জামাত ছিল ক্ষমতায়? যেমন এনসিপি আগে টুপি পরতো না, এখন টুপিও পরে, সবাই টুপি। আজকে সবচেয়ে বেকায়দায় পড়ছে প্রথম আলো। তার এই কাজ করতে যে কত কষ্ট হচ্ছে, যে উনি রিভার্স হয়ে এখন বিএনপির তারেক রহমান সাহেবের পক্ষে লিখতেছে। আর প্রথম প্রশ্ন নিয়ে আমি আবু হেনা রাজ্জাকের কাছেই যেতে চাই। যেমন আমরা এতদিন শুনেছি যে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছিলেন উই রিভল্ট, কিন্তু এখন বলা হচ্ছে এই শব্দ দুটি কর্নেল ওলি উচ্চারণ করেছিলেন। কর্নেল ওলি যদি সত্যি এই উই রিভল্টের প্রবক্তা হয়ে থাকেন, তাহলে এত বছর ধরে তিনি এর প্রতিবাদ কেন করেননি? এই যে আমরা বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়েছি, উনি কেন প্রতিবাদ করেননি বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সওয়াল চোখ। উই রিভল্ট কথাটার মানে কি? উই রিভল্ট কথার মানে কি? আমি স্বাধীনতার ঘোষক, আমার জীবনে প্রথম শুনলাম। যদি আপনার আর্মির রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানা থাকে, যখনই আপনি সিনিয়র কমান্ড করবে, তখন যদি আপনি সেটা ক্যারি আউট না করেন, এটার অর্থ হলো আই রিভোল্ট। তারপরে যদি সে মনে করেন আরও সিরিয়াস হয়, তারপরে যদি তাকে বলে, তখন বলবে আই রিভোল্ট। এটার মানে হচ্ছে এই যে আমি এটা মেনে নিলাম না। এটার মানে হচ্ছে যে উনি ওই সময় যে আমাদের পরিস্থিতিটা ছিল, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যেটা বলা হচ্ছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু, এই ধরনের, এটা নিয়ে অনেক বিতর্ক, ওই আলাপ আমি যাচ্ছি না। কিন্তু যেহেতু তার কথাটা আসছে, উনি জিয়াউর রহমান সাহেবের সাথে তাল মিলিয়ে রিভোল্ট করছেন। তৎকালীন যারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের, আমি যতটুকু জানি চিটাগাং অস্ত্রের আসছিল, সেটাকে আনলোড করতে বলা হয়েছে এবং সে বলছে আমি আই রিভোল্ট। এটা স্বাধীনতার ঘোষক ন, এটা একটা ন্যারেটিভ দিছে, একটা ন্যারেটিভ তৈরি করছে। আমি তার নাম বললাম না, সে একটা ন্যারেটিভ তৈরি করছে যে এতদিন পরে শুনলাম যে উনি নাকি স্বাধীনতার ঘোষক বলতেছে। ইতিহাস বিকৃতি করতে চাওয়া হচ্ছে। বিকৃতি না তো, আপনি এটা ইচ্ছা করে করলেন। আইদার আপনি ডিকশনারি খোলেন না, আই রিভোল্ট কথার মানে কি আমি স্বাধীনতার ঘোষক, আপনি খুঁজেন না রে ভাই। আপনি পত্রিকার ন্যারেটিভ নিয়ে কে বলছে, এটা তো একটা সহজ ডিকশনারি মিনিং আছে। আই রিভোল্ট মানে কি? আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আপনাকে একটা অর্ডার দিল, তুমি অ্যাঙ্কারিং করো, আপনি অ্যাঙ্কারিং করেন, আপনি করতেছেন না, এটাই হলো আই রিভোল্ট। ভেরি সিম্পল। কয়দিন পরে আবার এই যে এদের সাথে আরও ব্যঙ্গ করে আনাচ্ছে, কয়দিন পরে তো বলবে স্বাধীনতার যুদ্ধ শুরু করছে জামাত, স্বাধীনতার যুদ্ধ করবে। তা এই এমনটা কি হতে পারে? আপনি কি আশঙ্কা করছেন? না না, আমি না, এটা স্যাটায়ার করে বলবে। অলরেডি পত্রিকায় আসছে যে এরপরে হয়তো এইটা আমরা শুনবো। সুতরাং এইটা হলো কি, শুনেন, আপনারা যদি দেখবেন, আপনি যখন রিভার্স হয়ে যান, যেমন বর্তমানে যে মিডিয়া, আমরা তো মিডিয়া সূত্রে পাই কথাগুলো, যারা বলছে তারা তো আমার কাছে বলে নাই, আপনার কাছেও বলে নাই। আপনি জানেন বাংলাদেশে যে মিডিয়াগুলো কাজ করে, সেই মিডিয়ার তো একটা মিশন থাকে। প্রত্যেকটা মিডিয়া এক একটা পারপাস সার্ভ করে এক একজনের। এটা আমি কিন্তু কোনো দোষের ধরছি না, একটা পলিসি থাকে। কিন্তু এর ভিতরে আপনি দেখবেন যে কিছুদিন আগে আপনার পত্রিকাদের সম্পাদকদের একটা আলোচনা সভা হয়েছিল, সেখানে শফিক রেহমান গেছিলেন। শফিক রেহমান বলছেন, দুটো পত্রিকার সম্পাদককে টার্গেট করে একেবারে তাদের নাম মেনশন করে বলছেন, আপনারা তো দালালি করেন। একসময় আপনারা আওয়ামী লীগের নিয়ে সবসময় লেখালেখি করতেন, দীর্ঘ 16 বছর এই বিএনপি সম্পর্কে কিছু লেখেন নাই, এখন আপনারা সব বিএনপির দালালি করতেছেন। এটা সে ইয়েতে বলছে। এখন এটার মানে হচ্ছে যে আপনি যেমন কতগুলো পত্রিকা আছে বাংলাদেশে যেটা জামাত ঘরানার, যদি আপনি ধরেন নয়া দিগন্ত, যদি আপনি ধরেন সংগ্রাম, আবার বিএনপির একটা পত্রিকা আছে দিনকাল। আপনি দেখবেন দিনকাল কিন্তু তাকে এস্টাবলিশ করতে পারেনি বিএনপিকে। আবার দিগন্ত, নয়া দিগন্ত ধরেন, সংগ্রাম ধরেন, তারাও যে অনেক পারছে তা নয়, কিন্তু তারা একাগ্র চিত্তে তারা জামাতের পক্ষপাতিত্ব করে যাচ্ছে। ওখান থেকে তাদের কোনো চেঞ্জ নাই। বাট আপনি যদি প্রথম আলোর দিকে আসেন, কি করতো? পাক্কা আওয়ামী লীগ ছিলেন। এই যে এখানে আজকে যে বিএনপি, তারেক রহমান সাহেবের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, উনি হয়তো প্রধানমন্ত্রী হবেন, আমরা সবাই ভাবতেছি। সেই তারেক রহমান এবং খালেদা সম্পর্কে 2004-এ যখন গ্রেনেড হামলাটা হয়, সবার আগে প্রথম আলো লিখে ফেললো কি, যে এই গ্রেনেড হামলা করছে কে? বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কোনো রিপোর্ট হয় নাই, পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, উনি লিখে দিলেন। 17-16টা বছর
একেবারে অ্যাবসোলুটলি আওয়ামী লীগের পক্ষে এনটি বিএনপি হিসেবে ছিল। আজকে সবচেয়ে বেকায়দায় পড়ছে প্রথম আলো। তার এই কাজ করতে যে কত কষ্ট হচ্ছে যে উনি রিভার্স হয়ে এখন বিএনপির তারেক রহমান সাহেবের পক্ষে লিখতেছে। এটা আপনি বোঝেন যে কত কষ্ট হইতেছে তার, এবং এই বর্তমান মিডিয়া জগতে সবচেয়ে কষ্টে আছে প্রথম আলো। শুধু কি মিডিয়ায় এমন করছে বলে আপনার মনে হয়? সমাজের আমি তো সুশীলরা কি এমন করছেন না? ক্যাটাগরিক্যালি একটা পত্রিকা দেখাইলাম আপনাকে, তো এটার মানে হচ্ছে এইভাবেই লিখে আপনি রিভার্স হয়ে গেলেন। আমি আবারও বলছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আই রিভোল্ট মানে আমি আপনার এটা ক্যারি আউট করবো না, অর্থাৎ আপনি ধরতে পারেন আমি বিদ্রোহ করছি, আপনারটা মানি না, কিন্তু এটার মানে এই না আমি স্বাধীনতার ঘোষক। জি, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি শুধু যে পরিবর্তন দেখতে পেয়েছেন বা যে রিভার্সের কথা আপনি বলছেন সেটা কি শুধু আপনি মিডিয়ার মধ্যেই দেখতে পাচ্ছেন? আমি পার্টিকুলার দুটো পত্রিকা বলছি, প্রথম আলো। জি, আপনি শুধু এটা বলেছেন, হ্যাঁ, এটি শুধু কি আপনি যেই মিডিয়া হাউসের কথা বললেন শুধুমাত্র কি এটা মিডিয়াতেই হয়েছে, অন্য কোথাও হয়নি, সুশীল সমাজে হয়নি? হ্যাঁ হয়েছে। যেই ব্যবসায়ীরা বলছিল এই পতনের আগে গিয়া যে আপনার সাথে আমরা আছি, দরকার হলে 3 মাস ব্যবসা না করে থাকবো, সেই লোকগুলো এখন পরবর্তীকালে তারেক রহমান সাহেবের সাথে দেখা করছেন, এই জামাতের আমিরের সাথে দেখা করছেন, ইভেন প্রফেসর ইউনূস সাহেবের সাথে দেখা করছেন। আসলে কি জানেন, এই দেশ গড়ার কাজে আমরা কেউ নেই। আমরা হইলাম কিভাবে মানে কাকে ল্যাং বেড়ে কোথায় আসবো, ক্ষমতার রাজনীতি, ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়াতে আমরা অতীতে 2 দল ক্ষমতায় গেছে, এখন সম্প্রতি আমরা দেখতেছি জামাত একেবারে হয়তো কি বলে এটাকে, মরিয়া বলবো না ঠিক, বাট স্বপ্ন দেখতেছে সেও ক্ষমতায় যাবে। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। জামায়াত তাদের ইশতেহার প্রকাশ করেছে এবং সেখানে তারা বলেছে মুক্তিযুদ্ধের আদর্শ, লক্ষ্য রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনে তারা বাস্তবায়ন করতে চায় এবং শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চায়। আর রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের সরকার গঠন করতে না পারার কারণ হচ্ছে 1971 বিতর্কিত ভূমিকা। আপনার কি মনে হয় এই সব বিতর্ক পেছনে ফেলে তাদের যে ইশতেহার সেটি তারা বাস্তবায়ন করতে পারবে? ধন্যবাদ আপনাকে। জামাত একটি আন্তর্জাতিক সংগঠন। গতবার এই আন্তর্জাতিক সংগঠন কেন? হ্যাঁ, কারণ জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, জামাত ইসলাম বাংলাদেশ। এখন নিবন্ধন পাওয়ার জন্যে জামাতের এই নিবন্ধনের সময় বাংলাদেশ জামাতে ইসলাম নামকরণ হয়েছে। সুতরাং তাদের যে পলিসি, অর্থাৎ ইশতেহার বলেন, রাজনীতি বলেন, এটা কিন্তু বিদেশের সাথে লিঙ্ক ডাইরেক্টলি আছে। এটা একটা এনজিও টাইপ সরকার সংগঠন। আপনি দেখবেন তাদের বহুত প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা তো বলছেন যে দেশের মানুষের জন্য তারা এই ইশতেহার প্রকাশ করেছেন। দেশের মানুষের জন্যই তো সবাই করে, সব দলই করে। আপনি বলছেন যে এখানে অনেক লিঙ্ক রয়েছে। হ্যাঁ, সব দলের সাথে। যেমন ধরেন এখন সারা জাতিই জানে তাদের এখন ইসলামিক শাসন কোথায় আছে বলেন? সৌদি আরব আছে, মিডল ইস্টে কয়েকটা দেশ আছে, আফগানিস্তানে আছে। আফগানিস্তান জামাত এমন একটা দেশ, আফগানিস্তানে নতুন আইন তৈরি হয়েছে, সেখানে দাসপ্রথা চালু হয়েছে, সেখানে ইমানদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, মধ্যম শ্রেণী উন্নত শ্রেণী তাদেরকে অল্প আচরণ এবং দাস রাখার সিস্টেম, এবং নারীদেরকে মেয়েদেরকে 5 শ্রেণীর উপরে পড়তে দেওয়া হবে না। এটাই সম্প্রীতি, সব পত্রিকায় ছাপা হয়েছে। আমি পত্রিকা থেকে নিয়েছি। তো এখন নারীদেরকে হ্যাঁ, আফগানিস্তানে বর্ণ ও দাস প্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায় মুক্তি। 29 তারিখ ইত্তেফাক বার করেন। কাদের এটা? আফগানিস্তানে? আফগানিস্তানে। ও, দেশ আফগানিস্তান। এখন আমাদের দেশ থেকে আফগানিস্তানের স্লোগান হয়েছে, তো আমরা হবো তালেবান, স্লোগান হয়েছে না? জামাত গেলে তো জামাতের থেকেই তো স্লোগান হয়েছে। তো জামাত তো আফগানিস্তানে, তারা তো বলছে যে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এখন প্রচলিত আইন তবে ধাপে ধাপে করবে। সম্প্রতি কিন্তু তালেবান নেতা বাংলাদেশও সফর করেছেন, আমি যদি একটু জানি। নিষেধ না বলেই তো তিনি সফর। আরে ইসলামিক নেতারা আফগানিস্তানে তো তিনি সফর করতে পেরেছেন। আমার অনেক বন্ধু আছে রিকশা চালায়, এক বন্ধু আছে রিকশা চালায়, জি, আবার আরেক বন্ধু আছে সে খুব ভালো মানুষ না, কিন্তু আমি তো মিশি তার সাথে। জি, যখন রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, রাজনৈতিক দল দেশ চালাবে, সুতরাং তাদের ইশতেহার হোক, ব্যক্তিগত আচরণ হোক, সমালোচনা করার অধিকার আমাদের আছে অবশ্যই। সেই মর্মে আমি বলবো, আমরা জামাত যদি ক্ষমতায় আসে বা জিতে, তারা ধীরে ধীরে ফেজ বাই ফেজ
শরিয়া আইন বাস্তবায়ন করবে এবং তাদের একমাত্র আগে গোড়াই আফগান আমরা হব তালেবান স্লোগান দেওয়া আছে, সুতরাং তারা আফগানিস্তানের দিকেই ধাবিত হবে। এবং আফগানিস্তান এমন একটা জায়গা 12টা বছর আমেরিকান ওখানে চেষ্টা করেছে, কিন্তু আমেরিকা শেষ পর্যন্ত ওখান থেকে উড্র করে চলে আসছে। সুতরাং এই জাতি অন্ধকার যুগে প্রবেশ করবে কিনা এটা ভাবতে হবে নতুন করে। এই জন্যই এখন পরিস্থিতি কিন্তু পুরো পাল্টে যাচ্ছে এবং সারা জাতি কিন্তু জামাতের এগেইনস্টে ঐক্যবদ্ধ হচ্ছে। আমি এই জন্য বলছি, আর বেফাস কথা, খুব বডি ল্যাঙ্গুয়েজ সাংঘাতিক। তারা তো বলছে, যেমন জামাতের নায়েবে আমিরকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের অনেক নেতা তো দেখা যাচ্ছে যে আপনার যারা ইয়েতে কী কয় পরকীয়া করছে, তখন বলছে ধর্ষণের সাথে পরকীয়া ভালো, বলছে না। এখন আপনি ধরেন মুসলিম আইনে আছে 4টে বিয়ে করা যায়, বিয়ে করেন, কচিকাচার আসর বসায় দেন সারা বাংলাদেশে, 18 কোটি আছে বাসায় দেন। এখন চিন্তা করেন, একটি দেশ বিজ্ঞানের যুগে একটি দেশ দাস প্রথা চালু করছে আফগানিস্তান নূতন আইনে, অর্থাৎ যারা উচ্চবিত্ত আলেম তারা দাস নিয়ে রাস্তায় চলতে পারবে, দাস নিয়ে, এবং মেয়েদেরকে 5-এর বেশি পড়তে দিবে না। তারা হলো বাসার রানী, তারা বাচ্চা পয়দা করবে আর সংসারের রানী হিসেবে থাকবে। এই ধরনের অন্ধকার যুগে তো আমরা, আমাদের দেশে তো 51% নারী, ভোটারও 51%, মেজরিটি নারী। এখন যদি বলেন অনুপাত হারে ছেলেদের চাইতে মেয়েরা বেশি কাজ করে। অনেক প্রতিষ্ঠান, গার্মেন্টস সবচাইতে এক্সপোর্ট, আমাদের আর্নিং বেশি, সেখানে গার্মেন্টস। হ্যাঁ, প্রবাসেও নারীরা যাচ্ছে, কোথায় নারী নাই? হ্যাঁ, নারী আছেন এবং বাকি আমি যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি, যেটা আমি আমার প্রশ্নের উত্তরটি আসলে চাচ্ছিলাম যে আসলেই কি যে কারণে জামায়াতের এত বিতর্ক বলা হয়, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 1971-এর তাদের ভূমিকা নিয়ে বিতর্ক, তারা কি সেই জায়গাটা স্ট্যাবলিশ করতে পারবেন কিনা? তারা যে মুক্তিযুদ্ধের কথা বলছেন, যে আদর্শ এবং লক্ষ্য রাষ্ট্রীয় এবং বাস্তব জীবনে স্ট্যাবলিশ করতে পারবেন, সেটি পারবেন কিনা? ইলেকশনের জন্য এটা হলো টপ। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, একবার জামাত অনুশোচনা প্রকাশ করেন নাই এবং বহুবার বহু বক্তৃতায় বলছে জামাত 71-এ যে জামাতে ইসলাম ছিল সেই সরকারকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে আইয়ুব খানের আর্মিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়ে এদেশের নারীদেরকে তুলে দিছে, তাদের হাতে নারী ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কত বিধ্বংসী কারবার, সব অংশীদার জামাত, একবারও ক্ষমা চায় নাই। যেমন এনসিপি আগে টুপি পরতো না, এখন টুপিও পরে, সবাই টুপি পরে এখন, কারণ আমাদের দেশের কালচার টুপি পরে। জামাতের ভিতরে ঢুকছে মানে জামাতের ভাষায় কথা বলতে হবে, এটা পরিষ্কার, কারণ এটা একটা রেজিমেন্টেড শক্তি। আপনার কাছে আবারও আসবো, আমি আবারও আবু হেনা রাজ্জাকির কাছে যেতে চাই। আমি একটু আগেই যখন হচ্ছে এম এ আজিজের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, জনাব এম এ আজিজের কাছে, যে আসলেই কি মুক্তিযুদ্ধের যে চেতনা বা এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের ভেতরে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস স্থাপন করা আসলেই কি সম্ভব হবে কিনা জামায়াতের দ্বারা, তখন তিনি বলেছিলেন যে সারা জাতি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আপনার কাছে কি মনে হয়, আসলেই কি সারা জাতি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো কিনা? আচ্ছা, আমি এটা কি করে বলবো? 1 নম্বর। 2 নম্বর আসেন, এই যে 71-এর মুক্তিযুদ্ধ, এটা কি কারো ক্ষমতা আছে এই 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করার? একটা দেশ তৈরি হয়েছে, বাংলাদেশ। আপনি যে লোকটা বাংলাদেশের ইতিহাস, মানে বাংলাদেশের সম্পূর্ণ বিরোধী কোনো ব্যক্তিরও যদি আমি লিখতে দেই যে ভাই তুমি বাংলাদেশের ইতিহাসটা লেখো, তো এই বাংলাদেশ কেমনে জন্ম হইল, কিভাবে, কে পারবে 71-এর যুদ্ধ বাদ দিতে? আমরা যে গল্পগুলা করি, কি কারণটা কি? আপনি ইতিহাস কিভাবে বাদ দিবেন? আপনি 71 বাদ দেন না, তারা আরও পিছিয়ে যান। কোনটা বাদ দিবেন? 49, 69, 52, কোনটা বাদ দিবেন আপনি বলেন তো? কারো ক্ষমতা আছে? এটা তো ইতিহাস। সেটা নিয়ে আমরা কুস্তি লড়তেছি কেন? আমাদের দেশের ভাবটা কেমন হয়েছে জানেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ। এখন তার একদিকে সবাই বলে ফেসিজম পতন হয়েছে, আবার একদিকে বয়ানে ফেসিজমের পতন, এরকম এখন এস্টাবলিশ করতেছে আওয়ামী লীগ চলে গেছে মানে মুক্তিযুদ্ধ চলে গেছে। আরে মুক্তিযুদ্ধ রাষ্ট্রের সম্পদ, কোনো ব্যক্তির না। বাট ব্যক্তি উদ্যোগ নেন, সেটা সমষ্টিগতভাবে হয়ে বা কালেকটিভলি মানুষ কারো না কারো নেতৃত্ব নিতে হবে। বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা। বঙ্গবন্ধু যখন, এই বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন? আমরা আসলে খুব অভাগা জাতি। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতার পরে আসলেন, উনি ছিলেন একটা অবিসংবাদিত নেতা। এমন কেউ নাই যে দলমত নির্বিশেষে সময়ের ব্যবধানে
ওনা নিয়ে কথা আছে, উনি পারিবারিক হয়ে গেছেন, আত্মীয়করণ করছেন ইত্যাদি ইত্যাদি। একটা পর্যায়ে উনি নিহত হইলেন। নিহত করলেন তাতে আমি খুশি না বেজা সেই আলোচনা আমি করছি না, নিহত হইলেন। আচ্ছা, যারা নিহত করলেন তারা কারা? ওই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আর্মি তারা হয়েছে, বাট তারা পাকিস্তানের সময়ের রিক্রুট। তারপরে আসেন সময়ের ব্যবধানে আমরা পেয়ে গেলাম জিয়াউর রহমানের মতো একজন মানুষ। কোনো ডাউট নাই যে জিয়াউর রহমান সাহেব একজন পেট্রিয়ট ছিলেন, এতে কেউ দ্বিমত করবে না, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। তারপরে আসলো কি সময়ের ব্যবধানে, মাঝখানে ছোট ঘটনা বাদ দিলাম, আসলেন এরশাদ সাহেব, লম্বা একটা সময় থাকলেন 9 বছর ক্ষমতায়। কেন থাকলেন? আজকে যদি রিসার্চ করেন দেখবেন যে আওয়ামী লীগের শক্তির সাথে তাদের শক্তি মানে একটা মিল খুঁজে পাওয়া যায়, যে কারণে সবচেয়ে দীর্ঘমেয়াদী ছিলেন হাসিনা, আর তারপরেই নিকটবর্তী লম্বা সময় একটা না, সেটা হলো এরশাদ। আবার বেগম খালেদা জিয়ার কাছে যদি আসি, উনি একজন মারাত্মক মহিলা ছিলেন। উনি কিন্তু 2টা টার্ম ছিলেন, তাও ওই কী বলে এটাকে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল বইলা, তা না হলে উনি ওই একবার থেকে তারপর থাকতে পারতেন না। তারপর কিন্তু লম্বা সময় বেঁচে ছিলেন, কিন্তু ক্ষমতার স্বাদ আর নিতে পারেননি, কারণ আওয়ামী লীগের গুণান্বিত ছিলেন না। আওয়ামী লীগের নিকটবর্তী গুণান্বিত ছিলেন এরশাদ, তাই সে লম্বা সময় ছিল 9 বছর। যদি বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের গুণান্বিত থাকতেন, তিনি আরো বেশি সময় ক্ষমতায় আরো বেশি সময় থাকতে পারতেন। এটা আমার ধারণা। কেন সেটা তো বললামই কেন, এবং কেন বললাম সেটা সেখানে দেখেন আজকে বিএনপি কিন্তু শিফট করে ফেলছে। খালেদা জিয়ার সময় প্রথম আলো তার বিরোধী ছিল, কিন্তু আজকে কিন্তু বিএনপির পক্ষে প্রথম আলো। এটা আপনাকে বুঝতে হবে। এইটা যদি না বোঝেন তাহলে আমার আর কিছু বলার নাই। খালেদা জিয়ার পক্ষে প্রথম আলো থাকলে উনি ক্ষমতা থেকে সরে এরকম তার করুণ মানুষ পার করতে চান। আরেকটা কথা শেষ করে দিই, এখানে আমি দেখি জামাত নিয়ে আমরা কথা বলি অলওয়েজ। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? আমি ধরে নিলাম জামাত নারী বিদ্বেষী, যেভাবে উপস্থাপন আমরা করতে চাই নারী বিদ্বেষী। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? 53 বছর 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, নিশ্চয়ই জামাত ক্ষমতায় ছিল না, যারা ছিল তারা তো নারী বিদ্বেষী না। কিন্তু এই 54 বছরের মধ্যে একজন নারী প্রধান বিচারপতি আমরা পেয়েছি, একজন পুলিশের আইজিপি পেয়েছি, একজন আর্মি চিফ আমরা পেয়েছি, পাইনি। বরং দায়িত্বশীল নেতার কিংবা ধনী লোকের যারা কন্যা কিংবা স্ত্রী ঘরে বসে রয়েছে, কেন? তাদের যোগ্যতা নাই কাজ করার। বছর আসেনি বলে কি আমরা সামনেও পাবো না? কথা তো সেটা না। আপনি 53 বছর আনতে পারলেন না কেন? এখানে তো কেউ নারী বিদ্বেষী নাই। আর উনি নারী বিদ্বেষী এই জন্য না আনা যাবে না, আপনি বুঝলেন? আমি আর্গুমেন্ট করতেছি, স্পিকার তো নারী ছিলেন, আর স্পিকার নারী ছিলেন। আপনি যদি ওইটা বলেন তাহলে তো ওই প্রধানমন্ত্রীও নারী ছিলেন। কিন্তু বেগম রোকেয়ার ইতিহাস টানেন কেন তাহলে? নারী মুক্তির ব্যাপারে এই ইতিহাসই তো টানতে পারেন। এবং পারিবারিকভাবে হয়েছেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, মানে টপে গেছেন, তিনি গ্রাসরুট লেভেলে দায়িত্ব পালন করতে করতে কিন্তু এসে হয়েছেন, হননি? কারণ এই বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলছি, আমি নারী বিদ্বেষী যে আমরা বলতেছি, নারী বিদ্বেষী যে বলতে আমরা পাইছি কি না আইজিপি 55 বছরে পাইনি কেন? আমার বক্তব্যটা ওখানে। আর আমরা উনি আসলেই হবে আফগানিস্তান হবে, তাহলে তো গণতান্ত্রিক দেশের সিম্বল আমাদের দেশে আছে। আমরা কেমন গণতান্ত্রিক দেশ ছিলাম? এই গণতান্ত্রিক দেশ কি আমেরিকা? এই গণতান্ত্রিক দেশ কি ইন্ডিয়া? যেইভাবে আমরা গণতন্ত্র করেছি, আমরা এখানে বসে এখনই কল্পনা করতেছি আমরা আফগানিস্তান হয়ে যাব। এই যে কল্পনা। আচ্ছা, জামাত কি চাঁদাবাজির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত কি দুর্নীতির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত নারী বিদ্বেষী, জামাত কি প্রমাণ করছে? চাঁদাবাজির পক্ষে তো কোনো দলই কথা বলে না। কোথায় চাঁদাবাজির পক্ষে তো কোনো দল? দুর্নীতির পক্ষে না, না, আমি বলছি জনগণের বিশ্বাস কে পক্ষে বলে আর বিপক্ষে বলে। আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করে দিই, জামাত বিরোধটা মূলত কোথায়? আমি জামাতের পক্ষে তর্ক করতে চাই, আমরা যেহেতু আলোচনার বিষয় তাই বলতেছি। আমি জামাতের ব্যাপারে, আমরা তো সমাজে থাকি, ভাইয়েরা আজিজ ভাই, সমাজে চলাফেরা করি আমরা। জামাতের ব্যাপারে সবাই নিশ্চিত কতগুলো জিনিস নিয়ে। 1 নম্বর, দুর্নীতি করতে পারবে না। 2 নম্বর, মানে কি বলে, আমলা হইলেই আপনি গুলশান বনানীতে প্লট নিয়ে যাবেন, এইগুলো হবে না। তারপরে আপনার ব্যবসায়ী অলিগার যারা আছে, রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করে, এই সমস্ত হাত পড়বে। মিডিয়া সকাল বিকাল যে মতো তার মত মতো পরিবর্তন হয়ে যায়, এখানে হাত পড়বে। এইটাকে সামনে আনতেছে না। এইটাকে সামনে না এনে ওই একটা বিষয় শুধু নিয়ে আসে, নারী বিদ্বেষী তারা।
নারী বিদ্বেষী ইস্যুটা সামনে নিয়ে আসে, বিশ্বাস করেন ওইগুলো হলো মেইন ফোকাস। ওইগুলো ওরা জানে যে জামাত আসলে এইটা হবে, ওটাকে সাবসাইড করে খুব সস্তা আলাপ করে নারী বিদ্বেষী। আমি ইংলিশ প্যান্ট পরে অভ্যস্ত, আমি টি শার্ট পরে অভ্যস্ত, আমার এই পোশাক থাকবে না, একটা জুজুর ভয়। কারণ তার চেয়ে বড় আতঙ্ক হলো ওইখানে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেশে, মানে আপনি বলতে যাচ্ছেন যে এই যে নারীদের মনে যে ভাবনা সৃষ্টি করা হচ্ছে জামাতের বিরুদ্ধে, ওটাকে সেটি ঢেকে রাখার আসলেই জন্য। জুজুর ভয়। ওটা ঢেকে রাখার জন্যে আরও যে কাজগুলা করবে। কেন আমি বলি, ধর্ষণের সেঞ্চুরি হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন কি দেশে জামাত ছিল ক্ষমতায়? সুবর্ণচরে উলঙ্গ করে মহিলার কাপড়টাকে উলঙ্গ করে তারপরে সেই কাপড়টা ঘুরায়নি। তারপরে আপনার এই কি শাপলা চত্বরে যে লোক হত্যা হয়নি, আরও নারী বিদ্বেষী আচরণ বাংলাদেশে হয়নি, তখন কি জামাত ক্ষমতা? আমি একটাই বলছি, ধর্ষণের সেঞ্চুরি যখন করছে তখন কে ক্ষমতায় ছিল? সুতরাং আমি বলছি না আপনি নারী বিদ্বেষী একটা বিষয় আনেন অন্যগুলা চাপা দেওয়ার জন্যে, অন্যগুলা যাতে কেউ কিন্তু আলোচনা করে, তাহলে কি জামাত দুর্নীতি করবে, জামাত চাঁদাবাজি করবে? শুধু নারী বিদ্বেষী জামাত? অর্থাৎ ওই বিষয়গুলা মারাত্মক হাইলাইটেড, মানে মারাত্মক ব্যাপার, এইগুলোকে চাপা দিয়ে রাখার জন্যে। আপনি দেখেন না দুর্নীতি কারা করে? দুর্নীতি করার সাথে সম্পৃক্ত হতে হয় আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী অলিগার্ক শ্রেণী, তার সাথে পলিটিশিয়ান। তো এই তিনটা সেক্টরের জাস্ট দাবার গুটি। আপনি দেখেন সমস্ত অলিগার্ক যারা ব্যবসায়ী ছিল আওয়ামী লীগের সময়, যাদেরকে আমরা নিন্দা করছি, তাদের সমস্ত সম্পত্তি একইভাবে ইনট্যাক্ট আছে, পাহারা দিচ্ছে আজকের রাজনীতিবিদরা। জি, আমি আমার উত্তর পেয়েছি। আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাই। এই যে ঘন্টা করে নারীরা, বেসরকারি যেই সব নারীরা আছেন যারা বেসরকারি চাকরি করেন, তারা 5 ঘন্টা কাজ করবেন, বাকি 3 ঘন্টার যে বেতন বা স্যালারি সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এটি যেমন বলেছে জামায়াত, তেমনি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যামিলি কার্ডের কথা। এখন আপনার কাছে এই যে নতুন করে এই বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় জনসাধারণের মনে, সাধারণ মানুষের মনে আলোচনার টেবিলে এই যে উঠে আসছে, এই টপিকগুলো কি আসলে বাস্তবসম্মত মনে হচ্ছে কিনা জানতে চাই। নাম্বার 1, আমি আগে জামাতের বিষয়টা বলি। ভাই রতন ভাই যে হিসাবটা দিলেন, আপনি বলছেন 37% টাকা তারা ফ্রি পাবে ওই হিসাবে, অর্থাৎ বেতনের 37% টাকা তারা ফ্রি পাবে কাজ না করে, শুধু হিসাবে হলো এটা। অর্থাৎ আপনার 8 ঘন্টা ডিউটি বা 9 ঘন্টা ডিউটি, আমি 5 ঘন্টা করাইলাম, 4 ঘন্টা করাইলাম না, বা 3 ঘন্টা করাইলাম না, ওইটার টাকাটা দিব। এখানে দুইটা জিনিস অ্যাসেস করতে হবে আমার ব্যক্তিগতভাবে। ওই নারী 8 ঘন্টায় যতটুকু কাজ করতো সেটুকু সে 5 ঘন্টায় করতে পারবে কি না, এটা একটা প্রশ্ন। যদি করতে পারে, কারণ একটা জরিপ থাকে তো, হিসাব নিকাশ থাকতে পারে, যদি করতে পারে তাহলে সে 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার পয়সা নেয়, তাহলে সেই নারী আমার কাছে মনে হয় না দ্বিমত করবে। কেননা তার সংসারে কাজও করতে হয়, নারীরা তাই করে আমাদের দেশে। সেটা যদি পারে, এখন আসেন, যদি পারে নারী করবে যে আমি 8 ঘন্টায় করে আসলাম, 5 ঘন্টার মধ্যে 8 ঘন্টার কাজ করে আসলাম, ইন এডিশন 3 ঘন্টা আমি সংসার দিলাম। এখন আসেন টাকাটা, এটা একটা বিরাট প্রশ্ন। তখন তো টাকার প্রশ্ন আসে না, কারণ আমি তো 8 ঘন্টার কাজই 5 ঘন্টায় করাই নিছি, এটা তর্কের খাতিরে বলছি। আর যদি বিষয়টা এমন হয় যে 8 ঘন্টার কাজ 5 ঘন্টা করে 3 ঘন্টার কাজ বাকি রয়ে গেল, কিন্তু টাকাটা দিবে, তাহলে এটা রাষ্ট্রের লোকসান। তাহলে সেক্ষেত্রে তাকে ব্যাখ্যা দিতে হবে শফিক সাহেবদেরকে যে আপনি যেই টাকাটা তাহলে এডিশনাল লাগতেছে, কেননা সে 8 ঘন্টায় যে কাজ করতে পারতো সে 5 ঘন্টা। এই যে 3 ঘন্টা কাজ না করেও যদি একজন নারী টাকা পান, তাহলে যেসব নারীরা কাজ করেন না তারাও তো এই দাবি করতে পারেন যে যারা কাজ করছেন তারা যদি কাজ না করেই 3 ঘন্টা টাকা পায়, তাহলে তারাও পেতে চাইবেন, এমন কথাটা বোঝাতে চান। আমি তো বলছি সে যদি 3 ঘন্টা কম করে, কিন্তু 8 ঘন্টার কাজ যদি 5 ঘন্টায় করে চলে যায়, সেই 5 ঘন্টায় যদি করে চলে যান, সেটি যদি পান তাহলে এক কথা, আর যদি এমন হয়, হ্যাঁ, আর যদি না পান তাহলে এই কথা আসবে। সেটা তো তারা বলছে, তখন তাকে টাকার যোগান, এটাই তো ঘাটতি। তখন কি এই টাকাটা ঘাটতি? আপনি যদি ফ্যামিলি কার্ড আনেন আর এটা মিলান, দুইটার স্ট্যাটাস মোটামুটি সেম। অর্থাৎ ফ্যামিলি কার্ডও তো আপনি কাজ না করে টাকা দিবেন, আর এখানেও কাজ না করে আপনি টাকা নেবেন। যদি তাই হয় তাহলে সুস্পষ্ট একটা ব্যাখ্যা দিতে হবে যে অন্য কোনো হ্যাম্পার না করে, অর্থনীতির কোনো হ্যাম্পার না করে, কারো উপরে ট্যাক্স ইম্পোজ না করে, ভ্যাট না বাড়িয়ে, অন্য কোনো সেক্টরে কোনো ক্ষতি না করে বা কোথাও, তাহলে আপনি টাকাটা কিভাবে দিবেন সেই ব্যাখ্যাটা দিতে হবে। আমি মনে করি বিফোর ইলেকশনই তার দেওয়া উচিত। একইভাবে যেটা বলছি, ফ্যামিলি কার্ডের ব্যাখ্যাও দিতে হবে, টাকার যোগান কোত্থেকে। ফ্যামিলি কার্ডও কিন্তু 4 কোটি কার্ডে প্রতি মাসে 10,000 কোটি টাকা আসবে,
সুতরাং এই দুই পক্ষেরই ব্যাখ্যা দিতে হবে, তা নাহলে মনে হবে যে এটা ভোট নেওয়ার একটা প্রতারণার সামিল। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও জনাব এম এ আজিজের কাছে ফিরতে চাই। জামায়াতের ইশতেহার নিয়ে আবারও কথা বলতে চাই। ইশতেহারে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময় সীমাবদ্ধ করা হবে এবং পাশাপাশি বলা হচ্ছে যোগ্যরাই চাকরিতে, বয়স কোনো বাধা নয়, এই নীতি অনুসরণ করা হবে। এই নীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি আপনার মনে হয় বেকারত্ব দূরীকরণের বদলে কোনো কারণে বেকারত্ব বেড়ে যেতে পারে? আমি এটা বর্তমান জামাতের যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেটাই আমি বলছি। ধরেন জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, আমি আগেই বলেছি না, এটা এনজিও টাইপ সরকার, বা জামাত একটা এনজিও টাইপ অর্গানাইজেশন। হ্যাঁ, তো আপনি বলেন জামাতের নেতাকর্মীরা বেতন পায় রাজনৈতিক দল থেকে, তাদের প্রায় ঢাকা শহরে 150 ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে সাংবাদিক উৎপাদন হয়, পরীক্ষা বিভিন্ন জায়গায় ভর্তি হইতে উৎপাদন হয়, এগুলো করা হয়। এখন যতগুলো প্রতিষ্ঠান আপনি খেয়াল করে ভালো করে অন্তর্চক্ষু দিয়ে খুলে দেখেন, অর্ধেক প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, অর্ধেক প্রতিষ্ঠান জামাতের পক্ষে চলে গেছে। জামাতের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলা অর্গানাইজেশন আছে, অর্থাৎ বিজনেস হাউস আছে, তাদের দিয়ে দিয়ে এটা দখল করা হয়েছে, তারা বিনিয়োগ করে নিয়ে নিছে। তো এখন যে প্রশ্নটা আসছে যে 95% বাড়তি পয়সা লাগবে, হ্যাঁ, জামাত ইচ্ছে করলে দিতেও পারে, কারণ তাদের তো সব জায়গাতে ইনকাম আসে। ধরেন ইবনে সিনা যে চাকরি করে, সে তো তার যে চাকরি করে তার একটা অংশ তো জামাতকে দিয়ে দেয় ফান্ড। তারপরে জামাতের যত রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তারাও ফান্ড দেয়, আবার তাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের আয়ের অংশ দিয়ে দেয়। তো সুতরাং তারা তো একটা এনজিও টাইপের সরকার। যেমন ধরেন ডাকসুতে ভোট হলো, গরম পানি, ঠান্ডা পানি, এই যে এখন দেখেন আপনার রিক্সা টিক্সা কিনে দিছে, এগুলো দিচ্ছে মানুষকে কনভিন্স, অর্থাৎ এক ধরনের ব্রাইব করে, হয়তো কেউ বলতে পারে এটা সুবিধা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দল তো এরকম এনজিও টাইপ হতে পারে না, এনজিও করুক, সমস্যা নাই। রাজনীতিতে ব্রাইব কেন আসবে? রাজনীতিতে যেটা করবে রাজনীতি পরিচালনা করবে, সবার জন্য সমান সুযোগ। আপনি এই জন্যই বলছি যে এটা বড় সমস্যা না, সমস্যা হচ্ছে নারীদের অবস্থানটা কী হবে। নারীরা তো স্পষ্ট করেই তারা বলছে যে তারা নারীরা ঘরের রানী থাকবে, কখনো বলছে তারা বায়োলজিক্যাল কারণে কিছু করতে পারবে না। গণভোট নিয়ে স্বাধীন মালিক যে কথাটা বলেছেন যে উনি এটাকে একটা হাস্যকর ভোট বলেন, এতদিন কোথায় ছিলেন? উনি তো সুশীল সমাজ, এতদিন বলেননি কেন? 1, 2, সমস্ত রাজনীতিবিদরা দফায় দফায় 8 মাস আলোচনা করছে, তারা কি বুঝলো না? তারা বুঝলো না কেন যে গণভোটটা হাস্যকর? এটা তারা বুঝে নাই কেন? আবার জামাত বলছে আগে হবে, এরা বলছে একই দিনে হবে। ইউনূস সাহেব তো বিএনপির গুরুত্বই দিল যে একই দিনে নির্বাচন এবং গণভোট। কোথায় ছিলেন রাজনীতিবিদরা? এরা বুঝে না হাস্যকর। আর একটা কথা বলে জনগণ হানা, এতগুলো জিনিস বুঝে না। জনগণ কিছুই বুঝে না। কেন বুঝে না? জনগণ কি বাংলাদেশি জাতীয়তাবাদ বুঝে? আমি চ্যালেঞ্জ করে দিলাম। জনগণ কি বাঙালি জাতীয়তাবাদ বুঝে? বা জনগণ সংবিধান বুঝে? কারণ জনগণ গণভোট বোঝে? যদি এইগুলিতে থাকে, বুঝে না, কিছুই বোঝে না, দেশ চলছে না। কারণ আপনার দায়িত্বশীল নেতা যখন বলেন কোনো দায়িত্বশীল নেতা যখন বলেন কোনো ব্যক্তি দেখে নয়, মার্কা দেখে ভোট দিবেন। এই যে মার্কার ভোট যে দেশ চলে, আর যখন নেতা বলে এরপরে এইসব আলাপ চলে না। এইবার আসেন, এই সরকার গণভোটের পক্ষে প্রচার, সে বাধ্য করতে কেন? ওনার নিজের ম্যান্ডেট নিজে নিছেন যে আমি কি করব, সংস্কার, বিচার এবং তারপরে আপনার নির্বাচন। এটা তো ওনার বক্তব্য, তো উনি এটাকে এস্টাবলিশ করবে না? অফকোর্স আপনার ইচ্ছা আছে তো আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। এইবার আসেন পা ধরে থাকবেন। এই যে পা ধরে থাকবেন কথাটা বলছে, এটা আমার কাছে মনে হয়, আমি জানি না উনি কেন বলছেন পা ধরে থাকবেন, হয়তো বলতে বুঝেইছেন আগের সরকার যেমন করে তা না, আমরা জনগণের পাশে 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 থাকবো, এরকম একটা প্রতীকী শব্দ হয়তো বলছেন। আমি এটা নেগেটিভ নিচ্ছি না, কিন্তু এই যে নিবেন তার সিমটম আমাকে পেতে হবে। আজকে পর্যন্ত আমরা জানতে পারলাম না হোয়াট ইজ দ্য প্ল্যান আফটার টেকিং ওভার, কি করবেন তার প্ল্যান। আর যেগুলো পাইছি এগুলা বাস্তবসম্মত নয় একটাও। জি, আরও একটি প্রশ্ন রয়েছে। দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতা মোহাম্মদ আকবর হোসাইন। তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জমে উঠছে না। আপনার কাছে কি মনে হয় তিনি এ ধরনের কথা কেন বলছেন, এবং এ ধরনের কথা আরও অনেকেই বলছেন, তারা কেন বলছেন? সেজন্যই আপনার আরও একজনে বলছে এরকম, আমি নামটা মনে নাই, সে বলছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে অল্প সময়ের মধ্যে একটা মধ্যবর্তী নির্বাচন করবে, ইনক্লুসিভ নির্বাচন, সেটাও বলেছে। তা আমার কাছে মনে হয় বিএনপি ক্ষমতায় যাওয়া
জানি, আপাতত যেটা দেখতেছি যে সমস্ত বয়ানে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি হলো অন্যতম এনসিপি, আর জামাত তো আছেই তাদের একটা প্রতীকী তাদের বিরোধী, নাইলে এদেরকে নিয়েও তারা কোলে তুলে রাখছে অনেক সময়। তো এই যে এনসিপি তাদের সবচেয়ে বিরোধী শক্তি আওয়ামী লীগের, সেই হিসাবে আওয়ামী লীগকে তাড়াইছে, তাতে এনসিপি সবার বন্ধু হওয়ার কথা ছিল, অন্যান্য দলের তারা বন্ধু হয় নাই। এখন আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিজমের পক্ষে যারা কথা বলবে, এটা ন্যাচারালি এতে বোঝা যায় যে এই যাদের পক্ষে বলতেছে তারা ক্ষমতা আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত মামলা দণ্ডটণ্ড হয়েছে আমার ধারণা সেগুলা কার্যকর হবে না। জি,